প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে কথা বলবো কিভাবে রাসায়নিক পরিবর্তন পড়লে সম্পূর্ণ মার্কস তোমরা পেতে পারো এবং অবশ্যই সর্বনিম্ন পড়াশোনা করে সর্বোচ্চ রেজাল্ট কিভাবে করা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো। তোমাদের এইচএসসি পরীক্ষা এবং ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাতে এই রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের একটা ব্যাপক প্যারা হয়। তো এটা থেকে আমরা আজকে স্ট্র্যাটেজি ফলো করব, যে স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা এটাতে ফুল মার্কস পাবা এবং তোমাদের কোনো প্যারা মনে হবে না। তো প্রথমে আমি একটু বলি যে কোনো কিছু যখন তুমি কোনো কিছু ধরবা বা পড়বা, তাহলে অবশ্যই তোমাকে এই চ্যাপ্টারে কি কি আছে সেই বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সবচেয়ে বেশি ধারণা থাকতে হবে কি কি পরীক্ষায় আসতে পারে সেটা সম্পর্কে। যদি আমি কি কি আছে, কি কি পরীক্ষায় আসবে, এই দুইটা বিষয় আমরা জানি, তাহলে পুরো চ্যাপ্টারটা গুছানো আমার জন্য কোনো ব্যাপার না। আমি মূলত সেটা নিয়েই কথা বলবো। তুমি দেখো, তোমরা এই চ্যাপ্টারটাতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো, চ্যাপ্টার ম্যাপটা দেখতে পাবো চ্যাপ্টার ম্যাপে কী কী আছে। আমরা প্রথমে একটু খেয়াল করি যে রাসায়নিক পরিবর্তনে পার্ট 1 যদি আমি একটু চিন্তা করি যে পার্ট 1, এই পার্ট 1-এ আসে সবুজ রসায়ন। এই যে সবুজ রসায়ন, এটা 12টা নীতিমালা আছে। তারপর হচ্ছে আনুষঙ্গিক অ্যাটম ইকোনমি আছে, অ্যাটম ইকোনমির কথা আছে, অ্যাটম ইকোনমি। তারপর হচ্ছে ই ফ্যাক্টর, এই যে ই ফ্যাক্টর। তাহলে দেখো এই 12টা নীতির মধ্যে এই দুইটা নীতি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই সবুজ রসায়নটা তুমি ক বা ক্ষয়ের জন্য পড়বা, এর চেয়ে বেশি তোমার পড়ার দরকার নেই, এবং এমসিকিউর জন্য পড়বা। এরপর দেখো পার্ট 2-তে যদি আমরা যাই, যে পার্ট 2-তে যদি যাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে কোনো সিকিউ আসবে না, এই জায়গা থেকে কোনো সিকিউ আসবে না, কোনো সিকিউ এখান থেকে আসবে না, সাধারণত আসার কোনো সম্ভাবনা নেই। পার্ট 2-তে যদি আমরা যাই তাহলে হচ্ছে বিক্রিয়ার হার, তারপর হচ্ছে গতি নিয়ে কথা বলা হচ্ছে, বিশেষ করে সাম্য অবস্থা। তারপর হচ্ছে এর পর আমরা আর্হেনিয়াস সমীকরণে, যে আর্হেনিয়াস সমীকরণ। এখন দেখো এই আর্হেনিয়াস সমীকরণে প্রচুর পরিমাণে ম্যাথ আছে। এই সমীকরণ থেকে আমরা প্রচুর পরিমাণে ম্যাথ পাই এবং লেখচিত্র পাই। তো বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই টপিক থেকে আর্হেনিয়াস সমীকরণ এবং এই জায়গা থেকে সাধারণত একটা বা দুইটা বোর্ডে প্রশ্ন এসেছে। তো সেই ক্ষেত্রে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়। এরপর যদি আমি দেখি চ্যাপ্টার, এটা তোমার জন্য একদমই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক বা ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। এরপর যদি আমি দেখি যে পার্ট 3-তে যদি আমি একটু দেখি, পার্ট 3, এই যে পার্ট 3, এই পার্ট 3-তে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাতে পার্ট 3-তে আমরা কতগুলো আছে, যে প্রথম ক্রমবিক্রিয়া, তারপর হচ্ছে দ্বিতীয় ক্রমবিক্রিয়া, এইগুলো আছে। এগুলো আমার একদমই দরকার নেই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে প্রশ্নতে আসে। সো এটা একাডেমিকের জন্য একদমই দরকার নেই। এবার আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে পার্ট 4, এই যে পার্ট 4। তাহলে দেখো এই প্রথম যে অংশগুলো রয়েছে, এই অংশগুলো তোমার শেষ করতেই অনেকগুলো সময় চলে যায়, এবং এই কারণে দেখা যায় স্টুডেন্টরা আসল পড়ার আগেই দেখা যায় তারা বিরক্ত হয়ে যায়। এই কারণে তারা অনেক কিছু পড়ে কিন্তু পরীক্ষায় কমন পড়ে না। এই কারণে তোমাকে যেটা মাথায় রাখতে হবে কোনটা গুরুত্বপূর্ণ। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যদি আমি এক ধারায় বলি তাহলে সেটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। দেখো লা শাতেলিয়ারের নীতি, তারপর হচ্ছে ক্যাপি-ক্যাসি ম্যাথ, যে ক্যাপি ও ক্যাসি ম্যাথ। এই ম্যাথগুলো থেকে আমরা 5টা টাইপের প্রশ্ন পাই। 5টা টাইপের বাইরে পরীক্ষা প্রশ্ন আসে না, একদম 5টা টাইপ ধরে 5টা টাইপের, বুয়েট বলো মেডিকেল বলো সব জায়গায় এই 5টা টাইপের মধ্য থেকেই আসে। এবং লাস্ট সাথে নীতিতে কোনটা আসে, যে তাপচাপ ঘনমাত্রার প্রভাব। এখানে তাপচাপ ঘনমাত্রার প্রভাব, যে তাপ চাপ ও ঘনমাত্রার প্রভাব। একটা বিক্রিয়া দেওয়া থাকবে, বিক্রিয়াতে তোমাকে বলবে যে তাপচাপ ও ঘনমাত্রার প্রভাব আলোচনা করো। তাহলে এই দুইটা টপিক থেকে তুমি মাস্ট একটা সিকিউ কমন পাবাই। এই দুইটা টপিক থেকে 100% একটা টপিক তুমি কমন পাবা। তার মানে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাতে আমাদের সিকিউ আসে দুইটার মধ্যে এই দুইটা টপিক যদি তুমি পড়তে পারো, লা শাতেলিয়ারের নীতি, তারপর হচ্ছে ক্যাপি-ক্যাসির যে ম্যাথগুলো আছে এবং ক্যাপি-ক্যাসির যে সংক্রান্ত যে বিষয়টা, সেটা যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে 100% একটা মার্কস কমন পাওয়া। এখন দেখো এই পার্ট 5-এ যদি আমরা যাই তাহলে একটা মার্কস হয়ে গেলো, যেহেতু আরেকটা প্রশ্ন আসবে সেটা বলছি। দেখো এবার পার্ট
5-এ যদি তুমি যাও, এই যে পার্ট 5, তাহলে এখানে আমাদের যে পানির আয়নিক গুণফল, এই যে পানির আয়নিক গুণফল, এখান থেকে ক আসতে পারে পানির আয়নিক গুণফল। তারপর হচ্ছে আমাদের পিএইচ সংক্রান্ত, এই যে পিএইচ সংক্রান্ত, তো সব যত কিছু আছে সবগুলো পড়বা। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র মাস্ট। এখান থেকে 3 নাম্বার বা গ নাম্বারের জন্য একটা প্রশ্ন আছে, আলফার মান বের করতে বলবে, পিএইচ বের করতে বলবে, ইথায়োনিক অ্যাসিডের CH3COOH এর এই যে অ্যাসিডটা দেওয়া থাকবে, এটা তোমাকে পিএইচ এর মান বের করতে বলবে। সবচেয়ে বেশি আসা প্রশ্ন হচ্ছে এটা। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে এটার সাথে সাথে যে বাফার দ্রবণ, এই যে বাফার দ্রবণ। তাহলে দেখো এই দুইটা টপিক যদি তুমি পড়ো, তাহলে 90% ক্ষেত্রে, এই যে 90% ক্ষেত্রে 100% মানে বলতেছি না, কারণ যেহেতু এখন একটু বিগ সিলেবাস, তার মানে কি তোমাদের এখন আর ফুল সিলেবাস, সেই কারণে আমাদের তাপীয় রসায়ন থেকেও এবার আসতে পারে। সো এই কারণে আমি একটু রিস্ক নিতে নিষেধ করছি। বাট 90% ক্ষেত্রে কেউ যদি দুর্বল হও, তাহলে তোমাকে আর বাড়তি পড়ার দরকার নেই। শুধু এই দুইটা, এই পানির আয়নিক গুণফল, পিএইচ এর ম্যাথগুলো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র একসাথে, তার হচ্ছে বাফার দ্রবণ। এখানে পরীক্ষায় কোনটা আসে, যে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, তার মানে কৌশলটা গুরুত্বপূর্ণ বেশি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি একটু অ্যাডভান্স লেভেলে পড়তে চাও, তাহলে বাফার দ্রবণের পিএইচ এর যে হ্যাসেলবাখ হেন্ডারসন সমীকরণ আছে, সেই সমীকরণটাও তোমরা একটু পড়তে পারো। হ্যাসেলবাখ হেন্ডারসন সমীকরণটা, এটাতে পিএইচ নির্ণয়ের ব্যাপারটা একটু পড়ে নিতে পারো, এনাফ, আর কিছু লাগবে না। তাহলে এখান থেকে তুমি একটা আইডিয়া পেলা, এখান থেকে মাস্ট একটা সিকিউ আসবে, একটা সিকিউ। তাহলে দেখো তোমাদের 2টা সিকিউ কিন্তু হয়ে গেল। তাহলে কোন একটি স্টুডেন্ট যদি মানে একদম দুর্বল হয়, তাহলে সে পড়বে 4টা টপিক, ক্যাপিক অ্যাসিড, লা-শাতেলের নীতি, পিএইচ এর ম্যাথ করবে, তারপর অসওয়াল্ডের লঘুকরণ সূত্র করবে, আর বাফার দ্রবণের কৌশল পড়বে। এই 4টা টপিক যদি শেষ করতে চায়, তাহলে সর্বোচ্চ তার 5 ঘন্টা সময় লাগবে। একদম নতুন করে যদি পড়ে, মানে কেউ যদি নতুন করে যদি পড়ে, তাহলে একদম 5 ঘন্টা সময়ের মধ্যে সম্পূর্ণ কভার করে ফেলতে পারবে। আর একজন যদি মেন্টর দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবে, যদি সে একটু সিরিয়াস হয়। দ্যাটস ইট। তাহলে এর বাহিরে সাধারণত পরীক্ষা প্রশ্ন আসে না। এখন যেহেতু ফুল সিলেবাস, তাহলে আমরা এক্সট্রা একটা টপিক তোমাকে দিই, তাপীয় রসায়ন। এই তাপীয় রসায়ন, এই তাপীয় রসায়ন থেকে যে হ্যাশের সূত্রে কিছু ম্যাথ আছে। এখান থেকে ম্যাথগুলো আসে, যে গঠন এনথালপির মান কত, এরকম কিছু ম্যাথ আছে হ্যাশের সূত্র থেকে। তাহলে এটা হচ্ছে মাঝে মাঝে যে প্রশ্ন করি না, সেটা থেকে আরেকটা আসে অ্যাসিড ক্ষারের প্রশমন তাপ, যে প্রশমন তাপের মান ধ্রুব। কেন? তাপের মান তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের, যে তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, এই দুইটাতে আমরা সবাই জানি যে তাপের মানটা স্থির মান, এবং এই তাপের মানটা ডেলিচের মানটা হচ্ছে -57.34 কিলোজুল পার মোল। তাহলে এটা জাস্ট এক্সট্রা করে পড়ে নিলে হয়ে যায়। আরেকটা হচ্ছে এইচএফ, HCl এর সাথে এইচএফ এর প্রশমন তাপের মান, এটার তাপের মানটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি, এটা -68.6 কিলোজুল পার মোল। এইটা তাপের মানটা, এই দুইটা। এখন আমরা একটু চেক করবো যে বোর্ডগুলোতে এই ধরনের প্রশ্নগুলো আসে কিনা। তো রিসেন্ট কয়েকটা প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে প্রিডিকশনটা সেটা ঠিক আছে কিনা। তো ফার্স্ট অফ অল মাথায় রাখবা যে এই যে আমি যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে 90%-এর উপরে হচ্ছে হুবহু এখান থেকে কমন আসবে। 10% ক্ষেত্রে, অর্থাৎ মাঝে মাঝে প্রশ্ন যখন একটু কঠিন হয়, তখন একটু এক্সেপশনাল প্রশ্ন আসতে পারে। সো এটা মানে অবিশ্বাস্য কিছু না, অবশ্যই এটা আসবে। বাট তুমি তো একদমই, যদি তুমি নাজেহাল থাকো, অবস্থা তোমার করুণ হয়, তাহলে তুমি আমার স্ট্র্যাটেজিটা ফলো করবা, আর মাঝে মাঝে এক্সেপশন জিনিসগুলো একটু পড়ে নিবা। দ্যাটস ইট। তো তাহলে 4টা টপিক পড়লে তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমরা একটু চেক করে দেখি বোর্ড কোশ্চেনগুলোতে কী কী আছে। রিসেন্ট ইয়ারে আমরা চিরং বোর্ড 2025 সালে যদি একটু দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চিরং বোর্ডে যে 3টা পাত্র দেওয়া আছে। একটা হচ্ছে আপেলের জুস, কমলার জুস, এবং হচ্ছে দুর্বল অ্যাসিড। এখানে তোমাকে যেটা জানতে চাইছে, এর উদ্দীপকটা দেখলাম। এবার আনসারটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখো এখানে বলছে পাত্রের দ্রবণে পিওএইচ গণনা করে, যে পাত্রের দ্রবণের মধ্যে পিওএইচ, তার মানে আমি যে তোমাদেরকে বললাম পিএইচ আর পিওএইচ, সেখান থেকে প্রশ্নটা এসেছে। এই যে সেখান থেকে প্রশ্নটা এসেছে, একটু ভালো করে খেয়াল করো। তো এবার যদি আমি একটু বলি, এরপরে দেখো পাত্রদ্বয় মিশ্রিত করলে মিশ্রণটি পানযোগ্য হবে কিনা, এটা বুয়েটে আসা একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছে। বাট এটার লজিকটা অনেক সহজ। যেহেতু এখানে অনেকগুলো অ্যাসিড, সমস্ত অ্যাসিডগুলো যোগ করে, মোলগুলো যোগ করে ওই পাত্রের অ্যাসিডের ঘনমাত্রা বের করতে হয়। ঘনমাত্রা বের করে পিএইচের মান বের করতে হয়। যদি পিএইচের মান 5-এর কম হয়, তাহলে পানযোগ্য না, আর 5-এর চেয়ে যদি বেশি হয়,
তাহলে পানযোগ্য, 5 থেকে 7-এর মধ্যে যদি হয়, তো তাহলে সেক্ষেত্রে আমরা এটা পানযোগ্য হয় না। তো তাহলে এটাই হচ্ছে তোমাকে জিজ্ঞেস করছে যে এই মিশ্রণটা পান করা যাবে কিনা। তাহলে আমরা যেটা প্রিডিকশন করেছি সেটার মধ্যে থেকে আসছে। এবার আমরা যদি দেখি, একটু দেখো, খেয়াল করো, এবার দেখো যে XCl5, দেখো একটু খেয়াল করো যে 5 নম্বর কোশ্চেনে যদি তাকাই, দেখো ভালো করে দেখো যে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তাপ চাপ ঘনমাত্রার প্রভাব আলোচনা করো। তার মানে কি লা শাতেলিয়ারের নীতি থেকে আসছে এবং ক্যাপিকেসির যে ম্যাথ বলছিলাম এই ম্যাথ থেকে আসছে। তাহলে এখান থেকে 2টা প্রশ্ন আমাদের 100% কমন। এরপর যদি তুমি দেখো, এরপর বরিশাল বোর্ড দেখো, সেখানেও তোমরা সেম কাহিনী দেখতে পাবো। আমরা একটু দেখি বরিশাল বোর্ডে কি আসছে। বরিশাল বোর্ডে আসা প্রশ্ন হচ্ছে, এখানে আমরা একটু দেখি, চেক করি কত নম্বর প্রশ্ন এখানে নাই। আমরা যদি এরপরে, হ্যাঁ পাইছি আমরা, এই যে এখানে 6 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের ইয়ে থেকে। তাহলে দেখো প্রথমে তোমাকে বলছে ক্যাপিকেসি নির্ণয় করো, যে ক্যাপিকেসি নির্ণয় করলা, তারপর চাপ ঘনমাত্রার প্রভাব আলোচনা করা। তার মানে কি তোমাকে লা শাতেলিয়ারের নীতি থেকে প্রশ্ন আসছে। কোথা থেকে প্রশ্ন আসছে? লা শাতেলিয়ারের নীতি থেকে তোমার প্রশ্ন আসছে। তার এরপরে যদি তুমি দেখো, এটা গেল, এরপরে দেখো দ্রবণটির বিয়োজন মাত্রা কত। তার মানে কি এই যে অসওয়াল্ডের লৌগন সূত্র থেকে আসছে। মিশ্রিত দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ কত, তার মানে বাফার দ্রবণ থেকে আসছে। তার মানে আমি যা বললাম সেগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন আসে। সো তুমি যদি এই কথাগুলো ফলো করে যদি একটু নিজের মতো করে পড়ো, তাহলে পড়াশোনাটা অল্প সময় তুমি ভালোভাবে রিভিশন দিতে পারবা এবং পড়াশোনাটাকে মনে হবে যে তুমি শেষ করেছো, এরকম মনে হবে। তো কথাগুলো খেয়াল করবা। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।